গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃঞ্জনা তোমাদের সাথে সেমিস্টার 1 বোটানির ইউনিট 2 অ্যালগি এর সেলিয়েন্ট ফিচার্স অফ রোডোফাইসি এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর আগে সেলিয়েন্ট ফিচার্স অফ সাইনোফাইসি, ক্লোরোফাইসি এবং ফিওফাইসি ভিডিও কিন্তু আমার অলরেডি করা কমপ্লিট, আর তাদের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে নোটস আপলোড করে থাকি, তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। রোড অর্থাৎ লাল বর্ণের শৈবাল। এই শৈবালের অধিকাংশ শৈবালই কিন্তু সামুদ্রিক, সীমিত সংখ্যক শৈবাল মিষ্টি জলে বসবাস করে এবং কয়েকটি হচ্ছে পরজীবী বা পরাশ্রয়ী। তার মানে হচ্ছে এমন কিছু শৈবালও আছে এদের মধ্যে, এই প্রজাতির মধ্যে, যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের শরীরে খাদ্য উৎপাদন করার ক্ষমতা রাখে, এবং এমন কিছু শৈবালও আছে যারা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে ভালোবাসে। ঠিক আছে, পরের পয়েন্ট দেখো কি আছে। এককোষী শৈবাল খুবই বিরল। তার মানে কি, যেসব শৈবাল একটা মাত্র কোষ দিয়ে তৈরি হয় তাদেরকে এককোষী শৈবাল বলা হয়। যত একটা শৈবালের মধ্যে কোষের সংখ্যা বা পরিমাণ বাড়বে তত শৈবালটা কমপ্লেক্স স্ট্রাকচার ধারণ করবে। তার মানে কি, গঠনটা জটিল প্রকৃতির হবে। ঠিক আছে, কয়েকটি সূত্রাকার, তবে অধিকাংশ শৈবালেরই গঠন জটিল এবং অধিকাংশ থ্যালাস ম্যাক্রোস্কোপিক। থ্যালাস ম্যাক্রোস্কোপিক কথাটির অর্থ হচ্ছে যেসব শৈবালকে আমরা খালি চোখে দেখতে পারবো, যাদের স্ট্রাকচার আমরা খালি চোখেও বুঝতে পারবো মাইক্রোস্কোপ ছাড়া, তাদেরকে বলা হয় ম্যাক্রোস্কোপিক। তার মানে কি, এদের স্ট্রাকচারটা জটিল এবং এদের থ্যালাসটা ম্যাক্রোস্কোপিক। তার মানে কি, আমরা খালি চোখে দেখতে পারছি। থ্যালাস দেহ এককোষী, মানে একটি অক্ষ বিশিষ্ট হতে পারে অথবা বহু অক্ষ বিশিষ্ট হতে পারে। একটি অক্ষ বিশিষ্ট মানে হচ্ছে থ্যালাসের একটি মাত্র কেন্দ্রীয় অক্ষ রয়েছে। ঠিক আছে, এটা ভাবো থ্যালাস, আর এর অক্ষ বরাবর একটা মাত্র কেন্দ্রীয় অক্ষ রয়েছে, তাদেরকে আমরা বলবো কি একটা অক্ষ বিশিষ্ট থ্যালাস হতে পারে। তার মানে কি, এই রকম থ্যালাস পৃষ্ঠ বরাবর বৃদ্ধি পায় এবং এদের বৃদ্ধিটা দ্রুত হয় এবং এরা সিম্পল স্ট্রাকচার ফর্ম করে। এবং যাদের বহু অক্ষ বিশিষ্ট হয়, তার মানে কি, যাদের থ্যালাস থেকে একাধিক কেন্দ্রীয় অক্ষ রয়েছে তাদেরকে বলা হয় বহু অক্ষ বিশিষ্ট। এদের স্ট্রাকচারটা কমপ্লেক্স প্রকৃতির হয় এবং এদের কিন্তু বৃদ্ধিটা দ্রুত হয় না। ঠিক আছে, এবার পরের পয়েন্ট দেখো। কোষ প্রাচীরের বাইরের স্তর পেকটিন পদার্থ দিয়ে তৈরি, যার মধ্যে পলিসালফেট এস্টার থাকে। কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীরটা কী দিয়ে তৈরি? বাইরের একটা স্তর থাকে, ভিতরের একটা স্তর থাকে। বাইরের স্তরটা কী দিয়ে তৈরি আছে দেখো? পেকটিন পদার্থ দিয়ে। এবং প্রাচীরের ভিতরের স্তরটা কী দিয়ে তৈরি আছে দেখো? সেলুলোজ দিয়ে। এবার পলিসালফেট এস্টারটা কেন থাকে, তাই তো? বাইরের স্তরে পলিসালফেট এস্টারটা কেন থাকে? পলিসালফেট এস্টারটা থাকে কারণ কোষ প্রাচীরে অনেক ধরনের যান্ত্রিক চাপ হয়, সেই যান্ত্রিক চাপের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পলিসালফেট এস্টারটা থাকে। এছাড়া হাইড্রেশন উন্নত করে কিংবা কোষ প্রাচীরের স্থায়িত্ব বাড়ায়। সেই জন্য বাইরের স্তরে পেকটিন পদার্থ দিয়ে তৈরি যে স্তরটা, সেই স্তরে পলিসালফেট এস্টারও কিন্তু থাকে। ঠিক আছে, এবার প্রাচীরের ভেতরে কি থাকে? সেলুলোজ নির্মিত থাকে। এবার প্রাচীরের কূপ সংযোগ দেখা যায়। এই কূপ সংযোগ হচ্ছে এমন একটা স্ট্রাকচার, ঠিক আছে, মানে একটা স্ট্রাকচার যখন কোষ বিভাজন হয় তখন তার আশেপাশে যে সেলগুলো থাকে তার আশেপাশে এই গঠনটা দেখা যায়, মানে এই যে কূপ সংযোগ গঠনটা দেখা যায়। এই কূপ সংযোগ গঠনটা কি হেল্প করে? এই পিট কানেকশন বা কূপ সংযোগ গঠনটা কাঠামোগত সহায়তা প্রদান করে এবং ফিলামেন্টাস যে থ্যালাসগুলো আছে তাদের মধ্যে সেল টু সেল অ্যাডিশন মেনটেন করে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি পরের পয়েন্টে। ক্রোম্যাটোফোরের দুটি একক আবরণী দ্বারা আবৃত, কিন্তু ক্রোম্যাটোফোর আর অনুপস্থিত। ক্রোম্যাটোফোরটা কি? ক্রোম্যাটোফোর হলো এমন একটা রঞ্জক ধারণকারী কোষ বা অর্গানেলি যা বিভিন্ন জীবের মধ্যে পাওয়া যায়। এবার আমরা যেহেতু রোডোফাইসি বা লাল বর্ণের শৈবাল নিয়ে পড়ছি, সেজন্য আমরা দেখবো যে এখানে কি বেনিফিট হয় ক্রোম্যাটোফোরের, তাই তো? এই ক্রোম্যাটোফোর মূলত কোরোপ্লাস্ট হিসাবে কাজ করে, মানে রোডোফাইসিতে। এবং রোডোফাইসিতে থাকার সুবিধা হলো যেখানে গভীরতা বেশি। আমরা অনেকেই বলতে শুনবো বা বলতে শুনেছি, দেখবে যে এই পুকুরের গভীরতা বেশি, মানে খুব ডিপ, সেজন্য এখানে নামিস না। তার মানে কি, যেখানে গভীরতায় বেশি সেখানে সূর্যের আলো কিন্তু পৌঁছয় খুব কম পরিমাণে। এই ক্রোম্যাটোফোর হচ্ছে সেই, মানে সূর্যের আলোটাকে ভালো করে, মানে খুব দক্ষতা সহকারে অ্যাবজর্ব করে সালোক সংশ্লেষে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, পরের পয়েন্ট দেখো কি আছে। রঞ্জক কণা ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল ডি
ঠিক আছে। রঞ্জক কণা কী কী থাকে? ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল ডি, এছাড়া বিটা ক্যারোটিন থাকে, আলফা ক্যারোটিন থাকে, জিয়াজান্থিন থাকে এবং ভায়োলোজান্থিন থাকে বা ভায়োলাজান্থিন থাকে। ঠিক আছে, রঞ্জক কণা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় লিখতেই হবে, এটা কিন্তু মাস্ট একটা পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, এছাড়া 3 ধরনের জলে দ্রবীভূত ফাইকোবিলিন থাকে, সেগুলো হচ্ছে অ্যালোফাইকোসায়ানিন, আর ফাইকোসায়ানিন এবং আর ফাইকোএরিথ্রিন। এগুলো কিন্তু পুরোটাই মুখস্থ করার একটা জিনিস। এগুলো হচ্ছে ফাইকোবিলিন, যেটা আমরা সায়ানোফাইসিসেও পেয়েছিলাম। সায়ানোফাইসিসেও ফাইকোবিলিন নামক একটা পদার্থ আছে, এগুলো হচ্ছে জলে দ্রবীভূত ফাইকোবিলিন। এই ফাইকোবিলিনের 3টে ভাগ আছে, দেখো, একটা অ্যালোফাইকোসায়ানিন, একটা হচ্ছে আর ফাইকোসায়ানিন, একটা হচ্ছে আর ফাইকোএরিথ্রিন। ঠিক আছে। এবার আমরা পরের পয়েন্ট দেখব কি আছে। পরের পয়েন্টে আছে হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু ফ্লোরিডিয়ান স্টার্চ। এই রোডোফাইসিতে সঞ্চিত খাদ্যবস্তু ফ্লোরিডিয়ান স্টার্চ, যা ক্রোম্যাটোফোরের বাইরে অবস্থান করে। ক্রোম্যাটোফোরটা কি আমি আগেই বলেছি, ক্রোম্যাটোফোরের বাইরে এই সঞ্চিত খাদ্যবস্তুটা অবস্থান করে। এছাড়া কোনো কোনো প্রজাতিতে ট্রাইহ্যালোজ, আইসোফ্লোরিডোজ, মানে এই ক্রোম্যাটোফোরের যে সঞ্চিত খাদ্যবস্তু থাকে সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে মূল হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে। এছাড়া এগুলো তোমরা বলতে পারো, কিন্তু এই ফ্লোরিডিয়ান স্টার্চটা মাস্ট। ঠিক আছে। এবার কি আছে দেখো, সচরাচর অঙ্গজ জনন অনুপস্থিত। অঙ্গজ জনন অনুপস্থিত কেন? কারণ আমরা ফিওফাইসিতে একটা স্ট্রাকচার দেখেছিলাম, সেই স্ট্রাকচারটির নাম হচ্ছে প্রোপাগিউল। ঠিক আছে। এই প্রোপাগিউলের মাধ্যমে তারা, মানে কোনো অ্যালগি বা কোনো অন্যান্য উদ্ভিদ প্রজাতি, তারা অঙ্গজ জনন এই প্রক্রিয়াটা সম্পন্ন করে। এছাড়া খণ্ডী ভবনের মাধ্যমেও সম্পন্ন হয়। এই রোডোফাইসিতে সেই প্রোপাগিউল স্ট্রাকচারটা থাকে না, সেই জন্য এখানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন অনুপস্থিত। ঠিক আছে। এবারে এরা স্পোর বা যৌন জননের মাধ্যমে তাদের জনন প্রক্রিয়াটি সম্পন্ন করে। এবার দেখো স্পোর কী ধরনের হতে পারে। অযৌন জননের মধ্যে কী স্পোর আছে দেখো। অযৌন জননের বিভিন্ন নিউট্রাল স্পোর, কার্পোস্পোর, মোনোস্পোর এক্সেট্রা, এই সব স্পোরের মাধ্যমে তাদের অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং যৌন জনন কী প্রক্রিয়া সম্পন্ন হয় দেখো, উগ্যামাস প্রকৃতির হয় যৌন জনন, তবে ফ্ল্যাজেলাযুক্ত গণনক্ষম গ্যামেট সম্পূর্ণ অনুপস্থিত। ফ্ল্যাজেলাযুক্ত গণনক্ষম গ্যামেট মানে কি, যেই সব শৈবালের ফ্ল্যাজেলাযুক্ত গণনক্ষম মানে কি, যারা একটা স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে বা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারে, সেই সব ফ্ল্যাজেলাযুক্ত গণনক্ষম গ্যামেট কিন্তু অনুপস্থিত। তার মানে কি, এরা চলাচল করতে পারে না, এদের যৌন জনন শুধুমাত্র উগ্যামাস প্রকৃতিরই হয়। নিষেকের পরবর্তী দশা অধিকাংশ ক্ষেত্রেই জটিল এবং দীর্ঘ, যেহেতু এদের স্ট্রাকচারটা কমপ্লেক্স প্রকৃতির। সিম্পল স্ট্রাকচার হলে কিন্তু এতটা জটিল বা দীর্ঘ হতো না। ঠিক আছে। এখানে তাও আমি সব পয়েন্টগুলোই ইরাবোরেটলি তোমাদের বললাম, কিন্তু এখানে যে পয়েন্টগুলো দেখো দাগ দেওয়া আছে 1, 2, 3, 5, 6, 7, 8, 9, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে লিখতেই হবে। ঠিক আছে। বাদ বাকি পয়েন্টগুলো না লিখলেও হবে, কিন্তু এই পয়েন্টগুলো লিখতেই হবে। আর তোমাদের স্ট্রাকচার দেয়নি, শুধুমাত্র প্রধান বৈশিষ্ট্যগুলো পড়তে বলেছে, সেজন্য কোনো স্ট্রাকচার বা অন্য কিছু পড়ার দরকার নেই। শুধুমাত্র প্রধান বৈশিষ্ট্যগুলো আমি যেগুলোভাবে পড়াচ্ছি সেগুলো পড়তে থাকো। আর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাও। আপাতত এখানেই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।